সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল জেড আয়োজিত নিয়মিত সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান জেড ফোকাস। আপনাদের সঙ্গে আছে আমি সাইদ খান। আলোচনার জন্য প্রতিদিনের মতো আজও আমাদের সাথে একজন অতিথি রয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হাসানাত আলী। হাসানাত ভাই, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। দর্শক, আপনারা জানেন জেড ফোকাসে আমরা প্রতিদিনই দিনের উল্লেখযোগ্য খবর ধরে বিশ্লেষণ করে থাকি, অতিথির মুখ থেকে ব্যাখ্যা বিশ্লেষণ শুনে থাকি। আমাদের হাতে আজও অনেকগুলো গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের গঠন করা জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক, সেই বৈঠকের আজকে দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিন চলছে। গতকালকে যদিও জামায়াতে ইসলামী এই বৈঠকটি বয়কট করেছিল, বর্জন করেছিল এবং তারা বলেছিল এটি তাদের এক ধরনের প্রতিবাদ ছিল, তারপরেও আজকে কিন্তু ঠিকই তারা দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল এইচ.এম. হামিদুর রহমান আজাদ এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বৈঠকে যোগ দিয়েছেন। এটি একটি খবর রয়েছে। এছাড়া আরও বেশ কিছু খবর রয়েছে, যেমন অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদে স্বাধীন এমপিরা, এই দুইটি জায়গায় স্বাধীন। গতকালকে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সবগুলো রাজনৈতিক দল ঐক্যমত হওয়ায় এটি এক প্রকার নিশ্চিত করেই বলা যায় ৭০ অনুচ্ছেদ সংশোধনী পাচ্ছে। আর একটি বিষয় হচ্ছে শপথ ছাড়াই নানান নির্দেশনা ইশরাকের, সরকার নীরব। এই বিষয়টি নিয়ে বেশ কয়েকদিন ধরে সমালোচনা চলছে। যদিও ইশরাক হোসেনকে মেয়র ডিক্লেয়ার করে সর্বোচ্চ আদালত রায় দিয়েছে এবং নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করেছিল, তারপরেও নানান জটিলতা দেখিয়ে তাকে শপথ পাঠ করতে দেয়া হয়নি বা শপথ নিতে দেয়া হয়নি। সেই বিষয়টিকে কেন্দ্র করে এখানে দুই ভাগে বিভক্ত হয়ে গেছে ইশরাক হোসেন এবং ঢাকার স্থানীয় যারা রয়েছেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, তারা এটিকে নিয়ে এই দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আরও বেশ কিছু খবর রয়েছে, যেমন এই মুহূর্তে ঢাকায় ডেঙ্গু এবং পাশাপাশি করোনা, সেই কোভিড আবার বিস্তার করছে, সেটি একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে। এবং সবচেয়ে এই মুহূর্তে মুসলিম বিশ্বে যে বিষয়টি সবচেয়ে আলোচিত, সেটি হচ্ছে ইরানের সাথে ইসরায়েলের যে সংঘর্ষ। এখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলেছেন ইরানকে শেষ না করে ক্ষান্ত হবেন না, এরকম একটি খবর রয়েছে। ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র জানে খমেনি কোথায়, তবে এখনই হত্যা নয়। তার মানে হত্যার রাজনীতি বা হত্যার যুদ্ধ এখনো থামেনি, বা কখন থামবে সেটি নিয়ে নানান ধরনের জল্পনা কল্পনা চলছে। হাসানাত ভাই, এই খবরগুলো নিশ্চয়ই আপনারও চোখে পড়েছে, নজরে পড়েছে। আমরা শুরু করতে চাই জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আজকের যে বৈঠক, যেটিতে জামাত ইসলামী অংশ নিয়েছে। গতকালকে তারা প্রতিবাদের অংশ হিসেবে বর্জন দেখিয়েছে। এই বর্জনের অর্জনটা কি আজকের অংশগ্রহণ? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনার এই টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতাদেরকে। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো দলীয় সরকার নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান লন্ডনে গিয়েছেন ওনার রাষ্ট্রীয় প্রোগ্রামে। যেহেতু সেই জায়গাতে দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দলের নেতা অবস্থান করেন, সেই বিএনপির সাথে নির্বাচনের একটি ডেট বা তারিখ সময়সূচি নিয়ে এক ধরনের অস্বস্তি, উত্তেজনা এবং একটি অস্বস্তির জায়গা তৈরি হয়। সেই অস্বস্তির জায়গা তৈরি হওয়ার প্রেক্ষিতে যদি দুই নেতা একান্তে আলোচনা করে জাতিকে স্বস্তি দিতে পারেন, নির্বাচনের তারিখ সংক্রান্ত বিষয়ে একটি সুবাতাস বাংলাদেশের আকাশে বয়ে দিতে পারেন, তাহলে সেটি নিয়ে জামাতের মন খারাপ করার কি আছে আমি তো জানি না। এর আগে তো জামাত ইসলামের সাথে এক পেশে হবে কেন? কারণ অন্তর্বর্তীকালীন সরকার যে কারোর সাথে যখন প্রয়োজন বসতে পারেন। যদি জামাত ইসলাম মনে করে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে একান্তে বসতে পারে এবং বসেওছে এর আগে। সেটি বিএনপি যদি বলে যে এটি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হলো, তাহলে সেটাও তো নিয়ে সমালোচনার প্রশ্ন জন্ম হবে। এনসিপি বসেনি। যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পদত্যাগের প্রশ্ন আসলো, মানুষ যখন জানলো, কার মুখে শুনেছিল? এনসিপির মুখে। তারা তো বৈঠক করেছিল। তখন কি বিএনপি বলেছিল যে নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে? আমি এই নিরপেক্ষতা জিনিসটা আমার মাথায় আসে না। একটি নির্বাচন এই ফেব্রুয়ারিতে হবে, সেটি নিয়ে তো আলোচনা হয়েছে।
বিচার প্রক্রিয়া কতদিনের মধ্যে শেষ হবে সেটি নিয়ে আলোচনা হয়েছে। আমরা ধরে নিচ্ছি সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। তবে সেই আলোচনা একটি বৃহৎ দলের প্রধানের সাথে হওয়া, এটি তো যারা সুস্থ রাজনীতি করতে চায়, বিশেষ করে যে সমস্ত মানুষরা ভোটাধিকার প্রয়োগ করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য উন্মুখ হয়ে আছে, তারা তো আরো তাদেরকে সাধুবাদ জানানো দরকার। প্রাথমিকভাবে তারা অবশ্য জানিয়েছে সাধুবাদ, পরবর্তীতে কেন মনক্ষুণ্ণ হলো এটা আমার বোঝা আসে না। গতকালকে তারা যায়নি, কেন যায়নি সেটাও তারা স্পষ্ট করেনি। পত্রিকা বলছে যে মনক্ষুণ্ণ হয়ে গেছে, স্পষ্ট করেছে না। এটা দুঃখজনক। মানুষ এরকম রাজনীতি অন্তত এই 24-এর পরে আর প্রত্যাশা করে না। মানুষ পজিটিভ রাজনীতি পছন্দ করে। যদি জামাত ইসলামে যদি কিছু বলার থাকে, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে। আমার একটি প্রশ্ন আছে যে এখানে মনে করেন এক পেশে হয়েছে যে বা একটু দূরত্ব বা একটু মনোমালিন্য ছিল বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের, বা জামাত এই বৈঠকটিকে বা অন্য দুই একজন যদি কেউ বলে থাকে, জামাত প্রকাশ্যে বলেছে যে এটি ঠিক হয়নি, এক পেশে আচরণ করেছে, তাহলে কি ওনারা চেয়েছিলেন এই যে এই দূরত্বটুকু বা এই মনোমালিন্যটুকু বলবৎ থাকুক? দেখেন, আমি ঠিক জামাতকে আমি বলবো না নাম ধরে, তবে আমি এতটুকু বলতে চাই যে কেউ কেউ তো চেয়েছিলেন বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের একটি দূরত্ব তৈরি হোক, নির্বাচনকে কেন্দ্র করে একটি অস্থিরতা স্থায়ী হোক বাংলাদেশের রাজনীতিতে। এ ধরনের কিন্তু অনেক মানুষের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু প্রমাণিত হয়েছে। এবং লাভ তারা ক্ষমতায় না থেকে ক্ষমতার স্বাদভোগ করা, কেউ কেউ তো করছেন। এবং নির্বাচন হলে তারা ক্ষমতায় আসবেন না নিশ্চিত করে বলা যায়। তারা সরকারি দলের ফ্লেভার দিচ্ছেন জাতিকে, সরকারি দলের মতো করে সুযোগ সুবিধা কেউ কেউ ভোগ করছেন, সেটি তাদের ক্ষুণ্ণ হবে। সেই জায়গায় তারা থাকতে পারবেন না। অতএব এই সংকটকে জিয়ে রেখে তারা এক ধরনের অলিখিত বা অদৃশ্য সুবিধা আদায় করতে চায় কিনা সেটাও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বৈঠকের মধ্য দিয়ে গোটা বাংলাদেশের আকাশে একটি স্বস্তির বাতাবরণ কিন্তু বয়ে গেছে যে নির্বাচনটা হচ্ছে। দেখেন, এপ্রিলে নির্বাচন হবে না, জানুয়ারিতে হবে না, ডিসেম্বরে হবে, সেটি তো অন্তর্বর্তীকালীন সরকার সেনাপ্রধান প্রথমেই বলেছেন 18 মাসের মধ্যে হবে। 18 মাস হিসাব করলে ডিসেম্বর হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রথম বলেছেন ডিসেম্বর হবে। তারপরে উনি বললেন বেশি সংস্কার কম সংস্কার জুন পর্যন্ত হবে। তারপরে জামাত ইসলাম তো নিজে বলেছিল নির্বাচন রোজার আগে হবে। বিএনপি বলার আগে বলেছিলেন নির্বাচনের আগে হবে। এখন এপ্রিলে নির্বাচন নয় কেন? দেখেন, যদি মোটা দাগে যদি কয়েকটা কথা বলি, আবহাওয়া তো বিবেচনা করতে হবে। বাংলাদেশে একটি নির্বাচন 96-এর নির্বাচন সম্ভবত, এই নির্বাচনটি ছাড়া কোনো নির্বাচন এই এপ্রিল মে জুন হবার কোনো নজির বা দৃষ্টান্ত বাংলাদেশে নাই। এই সময় ঝড় হয়, প্রচণ্ড খরতাপ হয়, হিটস্ট্রোকে মানুষ মারা যায়, তারপর বজ্রপাত হয়, বৃষ্টি বাদল হয়, তারপরে রোজা আছে, ঈদ আছে, এসএসসি পরীক্ষা আছে, অনেকগুলো ঝামেলা এই এপ্রিল মাসকে নির্বাচন করাকে কেন্দ্র করে। তার চেয়ে সবচেয়ে উপযুক্ত একটি সময় যে যদি ফেব্রুয়ারিতে যদি নির্বাচনটা করে ফেলানো যায়, তো সেটা তো সবারই সাধুবাদ জানানো উচিত। ফেব্রুয়ারির মধ্যে, হ্যাঁ, আমি যদি ফেব্রুয়ারি ফার্স্ট উইকে রোজার আগে যদি করে ফেলানো যায়, তো সেটা তো সবচেয়ে সুখের কথা। সব পক্ষই উইন-উইন সিচুয়েশনে থাকে। এবং বিএনপি তো ডিসেম্বরে থাকেনি। তবে বিএনপির সফলতা হলো এতটুকু, এবং ইউনূস স্যারকে আমি সাধুবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, যে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট বিবেচনায় বা আবহাওয়াজনিত যে সমস্ত বাধাগুলো রয়ে গেছে সেগুলো বিবেচনায় ওনারা যে ফেব্রুয়ারিতে নির্বাচন করতে মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়েছেন, এটি আমি মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক আমি মানুষের জন্য একটি সুখবর। তবে হ্যাঁ, ওই যে কয়েকটি কিন্তু যদি আছে, তবে আমি মনে করি কিন্তু যদি দুইজনে নেতা বুঝে শুনেই কিন্তু যদি যোগ করেছেন। আপনি সংস্কারের কথা বলছেন, গতকালকে শুনেছি সংস্কার কমিশনের চেয়ারম্যান রিয়াজ স্যার বলেছেন যে জুলাইয়ের মধ্যেই এই জুলাই চার্টারটা ঘোষিত হবে। হয়ে গেল, জুলাই চার্টার হয়ে গেল, বড় সংস্কার। তাহলে এটা গেল। এখন এই জুলাই চার্টারের বাস্তবায়নের জন্য দুটি ধাপ আছে, দুটি পদ্ধতি আছে। একটি হলো কিছু আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে করে ফেলে দেন, কোনো আপত্তি নেই, কেউ বাধা দেবে না, যেগুলো তো ঐক্যমত্য হয়েছে।
কিছু কিছু সংবিধান সংশোধনের প্রশ্ন আসবে, সেগুলোকে আপনাকে করতে হবে অধ্যাদেশ জারির মধ্য দিয়ে। তাহলে জুলাই যদি চার্টারটা হয়ে যায়, তা আপনি অধ্যাদেশ জারি করতে তো বেশি সময় লাগার কথা নয়। যেহেতু জুলাই চার্টার হয়ে গেল মানে সমস্ত দলের মতামতের ভিত্তিতে ঐক্যমত্য হয়ে গেল, তাহলে এটি যত দ্রুত আপনি করেন, নির্বাচন তারও আগে করা যায়। তাহলে এটি গেল একটা দিক। 2 নম্বর যে প্রশ্ন আছে বিচার, যে সবাই আমরা বলি তিনটা জিনিস, তো মূল তিনটা ইস্যু, সংস্কার, বিচার, নির্বাচন। আমি কোনোটার মুখাপেক্ষি করতে চাই না, কোনোটার উপরে নির্ভরশীল। এটি করা মানে এক ধরনের দুর্বিসন্ধি, সেটা হওয়াই উচিত নয়। সমস্ত কাজগুলো তার নিজস্ব গতিতে চলবে। তাহলে জুলাই চার্টারের কথাগুলো কিন্তু আমরা মোটামুটি একটা কনক্লুসিভ রিমার্কের দিকে আমরা যেতে পারছি, কনক্লুডিং রিমার্কসের দিকে যেতে পারছি। বিচার শুরু হয়ে গেছে। গত পরশুদিন কোর্ট বলেছে যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাওয়া যাচ্ছে না, পত্রিকায় বিজ্ঞাপন দেন। তার মানে বিচার শুরু হয়ে গেছে। আপনি 1580 জন মানুষের বিচার করে আপনি নির্বাচন করবেন, অনন্তকাল অপেক্ষা করবেন? পারবেন না তো আপনি। আর এরকম শর্ট টাইমে বিচার করলে বিচার দিয়ে, এবং শুধু এই 1500 প্রশ্ন আসবে না তো, ইলিয়াস আলীর বিচার হবে না, চৌধুরী আলমের বিচার হবে না, গুম খুনে যে বিএনপির প্রায় 4500 নেতৃবৃন্দকে গুম খুন এখনো খুঁজে পাওয়া যায়নি, বিচার হবে না। কারণ সমস্ত বিচার যদি এক জায়গায় আপনি করতে চান, তাহলে কতদিন আপনি অপেক্ষা করবেন? বিচার আপনাকে শুরু করেছেন, কিছু বিচারের জাজমেন্ট হয়ে যাবে, এর মধ্যে কিছু বিচার হবে। যেহেতু শুরু হয়েছে, এটা শেষ হবে, তাহলে বিচারটাও আপনি শুরু করলেন, তাহলে নির্বাচনের প্রস্তুতি নেবেন না কেন? তাহলে এই নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচন হওয়াটা সম্ভব। এবং যারা নির্বাচন করতে চান, আমি তো অনুরোধ করবো দয়া করে নির্বাচনী প্রস্তুতি নেন। এখন পর্যন্ত কেউ তাদের দলের নিবন্ধন করার জন্য নির্বাচন কমিশনে আবেদনই করেননি, করবেন না। তার মানেটা কি? আপনি নির্বাচন করবেন, নির্বাচন না করে কি ক্ষমতায় আসবেন? নির্বাচন করে জনগণের ভোটে তো আপনি ক্ষমতায় আসতে হবে। আবার কেউ নির্বাচন সব বিচার এবং সংস্কারের পরে, কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি যে এই যে রমজান গেল, রমজানের ঈদ গেল এবং সর্বশেষ ঈদুল আজহা গেল, তাদেরকে তো নানান জায়গায় শুভেচ্ছা বার্তা দিয়ে বিশাল দেখেন, আমার না এই জিনিসগুলো আমার বুঝে আসে না। কারণ গত 18টি বৎসর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। 3.5 কোটি তরুণ, যে তরুণের কথা বলছেন, সেই 3.5 কোটি ভোটাররা গত 18টি বৎসর ভোট কেন্দ্রে যেতে পারেনি। আমরা ভোট কেন্দ্রে যেতে পারিনি। 18 সনে মামলা দিয়ে ভোট কেন্দ্রে যেতে দেওয়া হয়নি, 24-এ ভোটের প্রয়োজনই হয়নি, আর 14-তে তো প্রার্থী ছিল না। আপনি ভোট দেবেন কি? বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত। তো এরকম একটি পরিস্থিতিতে আপনি শুধুমাত্র এক্স বিজয় অর্জন করেছে, ওয়াই বিজয় অর্জন করেছে, বিষয়টা তো এরকম নয়। আমাদের সবার কাছে এখনো সেই দৃশ্যটা তো ভাসে। মুগ্ধ কি কোনো পার্টিকুলার দলের ছাত্র ছিল? সাইদ কি কোনো দলকে ক্ষমতায় আনার জন্য জীবন দিয়ে গেছিল? যে সমস্ত 11 জন শিশু হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হলো, একেবারে খুব তাজা স্মৃতি আমাদের চোখের সামনে। 4 বছরের শিশু। তাহলে তারপরে আপনি যখন 5 তারিখে সকালবেলা তো হতাশ, যখন শহীদ মিনারে গুলি করে হত্যা করা হলো, লোকজনকে বাধা দেওয়া হলো। তারপর আমরা দেখলাম গাজীপুর থেকে অজস্র মানুষ, শুধু ছাত্র, শুধু বিএনপি, শুধু জামাত, শুধু শ্রমিক, জনতা। তাহলে সেই জনতার উদ্দেশ্য কি ছিল? শেখ হাসিনার পতন। আর কোনো এজেন্ডা তাদের ছিল না, শেখ হাসিনার পতন। কেন পতন? গত 18 বছর তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। কেন পতন? বাংলাদেশের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছিল। কেন পতন? বাংলাদেশ ব্যাংকে রিজার্ভ চুরি করা হয়েছিল। কেন পতন? আবেদ আলী কোটা চালুর মধ্য দিয়ে একটি অঘোষিত বাকশালী প্রথা দেশে চালু করা হয়েছিল। কেন পতন? দেশের আইন শৃঙ্খলা বাহিনী রাষ্ট্রের বাহিনীতে পরিণত না হয়ে একটি রাজনৈতিক দলের দলদাসে পরিণত হয়েছিল। কেন পতন চেয়েছিল? পতন চেয়েছিল কোন শিক্ষা প্রতিষ্ঠানে একটি মাত্র ছাত্র সংগঠন ছাড়া কেউ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারত না। আমরা শিক্ষকরা কথা বলতে 10 বার ভয় পাইতাম, রোম ভাঙ্গা হতো, রোমে আগুন দেওয়া হতো, হুমকি দেওয়া হতো, গায়েবী মামলা হইতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। আমার বিরুদ্ধেও গায়েবী মামলা, থাকলাম রাজশাহীতে, মামলা হইলো বগুড়াতে। এই একটা অস্বস্তিকর পরিস্থিতি। সেখান থেকে মুক্তির জন্য মানুষ তো শেখ হাসিনার পতনটা চেয়েছিল। তারপরে যে কথাগুলো, তারপরে যে আজকের যে দাবিগুলো, সেই দাবিগুলো, এতগুলো দাবির জন্য মানুষ কিন্তু সেই দিনে মাঠে নামেনি। মানুষ নেমেছিল শেখ হাসিনা মুক্ত বাংলাদেশে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য, যে নব্য বাকশাল তৈরি করা হয়েছিল, গণতন্ত্রের কণ্ঠকে রোধ করা হয়েছিল, গলা চিপে ধরা হয়েছিল। সাইদ ভাই, আপনি কথা বলতে পারেননি, আপনি লিখতে পারেননি, চাকরি করতে পারেননি,
সেখান থেকে মানুষ মুক্তি চেয়েছিল। তো মুক্তিটা আসবে কিভাবে? গণতান্ত্রিক বাংলাদেশ, তার জন্য সংস্কার লাগবে, সংবিধান সংস্কার করেন, কোনো অসুবিধা নেই, করতেই হবে, অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আসতেই হবে। কারণ বাংলাদেশের পার্লামেন্টারি ডেমোক্রেসির ইতিহাসে বা সংসদীয় ইতিহাসে কোনো একটি নির্বাচন সুষ্ঠু হওয়ার নজির নেই দলীয় সরকারের অধীনে। ৭৩ হয়নি, ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। 12ই ফেব্রুয়ারিতে বিএনপি করতে পারেনি, এরশাদ করতে পারেনি, শেখ হাসিনা তো করেইনি। তাহলে নজির যেহেতু বলছে বাংলাদেশে যে 3টি ভোট সুষ্ঠু হয়েছে, 91, 96, 2001, অন্তর্বর্তীকালীন সরকার, এটাকে স্থায়ী বন্দোবস্ত আপনি সংবিধানে করবেন, কে বাধা দিচ্ছে আপনাকে? 70 অনুচ্ছেদের কথা বলছিলেন, সবাই চায়, সমস্ত দল কালকে একমত পোষণ করেছে, করে দেন, অধ্যাদেশ জারি করে দেন, সংশোধন হয়ে যাক। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার যে ভারসাম্যহীনতা সমস্ত দল চায়, করে দেন না কেন? আপত্তি তো কারো নাই। তারপরে আপনি কি বলে যে একজন ব্যক্তি পরপর দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, রাজি তো দেশের সবচেয়ে বৃহৎ বড় দল, করে দেন, কে বাধা দিয়েছে আপনাকে? কে দেন? নির্বাচন কমিশনকে সক্ষমতা বৃদ্ধি করবেন, বাধা কে দিয়েছে? আইন করেন, বিধান করেন, আপনি আর কি সংশোধন করা দরকার করেন, যেন আর কোনোদিন আরেকটি আজিজের জন্ম না হয় যে ইউরোপীয় ইউনিয়নের লোকেরা এসে দরজায় নক করবে আর উনি বলবেন আমি অসুস্থ। আরেকটি নির্বাচন কমিশনার আউয়াল সাহেবের জন্য জন্ম বাংলাদেশে না হয়, যিনি 3টার সময় ঘুম থেকে উঠে বলবেন 10% ভোটকে 40% ঘোষণা করবেন। করেন না, আইন প্রণয়ন করেন না, কে বাধা দিয়েছে? মানুষ সাধুবাদ জানাবে আপনাকে, আমরা সাধুবাদ জানাবো। আমরা তো এরকমই নির্বাচন কমিশন চাই, যিনি চোখে চোখ রেখে কথা বলবেন। কুমিল্লাতে আমাদের বাহার সাহেব, একটা সিটি কর্পোরেশনের নির্বাচনে তাকে কুমিল্লা থেকে বের করানো যায়নি, অসহায়ের মতো নির্বাচন কমিশন চিঠি দিয়েছে স্পিকারের কাছে যে ওনাকে একটু দয়া করে বের করে নিয়ে আসেন, কিচ্ছু হয়নি, কিছুই করেনি। আমরা সেই কমিশন চাই না, নির্বাচন কমিশন যেন তার মেম্বারশিপ বাতিল করতে পারে, তার কথা অমান্য করার জন্য, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার জন্য সেই ক্ষমতা দিয়ে দেন না কেন? আপত্তি কোথায়? এই দেশটাকে একটি গণতান্ত্রিক বাংলাদেশে পরিণত করার জন্য যা যা জনগণের জন্য ভালো করেন, কোনো অসুবিধা নেই, করতেই হবে সেটি। বারবার তো 24 আসবে না, বারবার তো মানুষ রক্ত দেবে না। একটা জিনিস মনে রাখতে হবে সাইদ ভাই, 71-এ লড়াই করেছিলাম গুটি কয়েক স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন হলো, জাসদ তৈরি হলো, হাজার হাজার জাসদ সিরাজ শিকদার সহ গুলি করে হত্যা করা হলো। আমরা 71-এর সুফল ভোগ করতে পারিনি। 71-এর ফেরিওয়ালা পেয়েছি আমরা, চেতনা বিক্রি করার গণতন্ত্র পাইনি, মুক্ত স্বাধীনতা পাইনি, বাক স্বাধীনতা পাইনি, অর্থনৈতিক মুক্তি হয়নি। মানে পাকিস্তান থেকে মুক্তি মিলেছে কিন্তু স্বাধীন কিছুই হয়নি। 90 এরশাদ বিরোধী আন্দোলন করলাম, সংস্কার হয়েছে, 2টি তত্ত্বাবধায়ক সরকার সংস্কার হয়েছে, পার্লামেন্টারি সিস্টেম সংস্কার হয়েছে, বেগম খালেদা জিয়া করেছেন সংস্কার, করেছেন 2টা সংস্কার। তারপর আমরা ধরে রাখতে পারিনি। কেন ধরে রাখতে পারিনি? এই যে 3 জোটের যে রূপরেখা, সেই রূপরেখার মধ্যে যে আমরা স্বাক্ষর করলাম যে আমরা এগুলো বাস্তবায়ন করব, আমরা কেউ সেই জায়গায় থাকিনি। না থাকাতে কি হয়েছে? 18টি বৎসর বিএনপিকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে। 18টি বৎসর আওয়ামী লীগ নিজেকে ফ্যাসিস্ট তৈরি করতে পেরেছে যদি আমরা ভোট দিতে পারিনি। আজকে 24-এ আজকে যখন এই পক্ষ শক্তির মধ্যে বিভাজন দেখি, ছোটখাটো বিষয়গুলো নিয়ে অশ্রদ্ধা দেখি, অসম্মান দেখি, এবং এই যে ক্ষমতায় না থেকে সরকারি দল না হয়েও সরকারি দলের লেবাসের মতো করে আচরণ করি, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করি, যে শেখ হাসিনা গত 18টি বৎসর অধ্যাপক ইউনূস স্যারের মতো একটা জগৎ জোড়াজার সুখ্যাতি সেই মানুষটিকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, লিফট বন্ধ করে উপরতলা থেকে নিচে নামালেন, নিচ থেকে উপরতলায় নামালেন। বাংলাদেশের এই সাবকন্টিনেন্টের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, একজন সফিস্টিকেটেড ভদ্রমহিলা বেগম খালেদা জিয়া, যাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করানোর পরেও ফিরে এসে শেখ হাসিনা সম্পর্কে একটি বাজে কথা বলেননি, তাকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করালেন, মৃত্যুর মুখোমুখি দাঁড় করালেন। কেন? এই বিভাজনটা তো দরকার ছিল না। বালির ট্রাক দিয়ে বন্ধ করে রেখে দিলেন, দরকার ছিল না। আয়না ঘর তৈরি করলেন, দরকার ছিল না। যদি এই 3 জোট যদি এক জায়গায় থাকতে পারতো, তাদের যে চাওয়ার জায়গাটুকু, আজকে তো এত ত্যাগ কষ্ট স্বীকার করতে হতো না মানুষদেরকে। আমার কষ্টের জায়গা হলো যে আজকে যখন আপনারা যখন এরকম করছেন, কেউ মন খারাপ করেন, কেউ কষ্ট পান, একদিন তো একসাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, একসাথে পার্লামেন্টে বসেছেন, একই সুরে কথা বলেছেন। বিভাজন করলে কি হয়? এর চেয়ে আপনাদের চেয়ে তো ভালো কেউ ফল পায়নি। বিভাজন হলে কি হয়? জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে তাদের সর্বোচ্চ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। আজকে কেন আরেকটি বিভাজনে যাচ্ছেন? বসেন না আলোচনায়,
বসেন, আলোচনার দরজাটা খোলা। আমি তো সাধুবাদ জানাই অধ্যাপক ইউনূস স্যারকে, কৃতজ্ঞ চিত্তে আমি সাধুবাদ জানাই জনাব তারেক রহমানকে, যে বাংলাদেশের সংকট নিয়ে আলোচনার পথটা যে বন্ধ ছিল, যে আলোচনার দরজাটা, সেই দরজাটা ওনারা খুলে দিয়েছেন। এখন ঢোকেন না, আপনি জামাত ইসলাম ঢোকেন, এনসিপি ঢোকেন, আরো যারা আছে ঢোকেন, কথা বলেন, কথা বলে সমাধান করেন। আসেন, এই দেশটা 53 বছরের বাংলাদেশে দাঁড়িয়ে এখনো গণতন্ত্রের স্বাদ মানুষ পায় না, বাক স্বাধীনতার স্বাদ পায় না। বাংলাদেশের গণতন্ত্র স্টাবেল হোক, বাংলাদেশে গণতন্ত্র ফিরুক, বা বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর অংশগ্রহণমূলক উৎসব মুখর একটি ভোট হোক, এটি কিন্তু ভারত চায় না। সেই একই সুরে যদি আমরা কথা বলি, বুঝে হোক না বুঝে হোক, তাহলে কারা লাভবান হয়? দেখেন সাইদ ভাই, আমি ভারত কি চাইলো কি চাইলো না এটা নিয়ে কোনো কথা বলতে চাই না। আমরা কি চাইলাম সেটা হলো গুরুত্বপূর্ণ ইস্যু। আমাদের তো একটা নির্বাচন দরকার। এই ভারত আজকে নির্বাচন দ্রুত দিতে বলে, এই ভারত এই 18 বছর এই ফ্যাসিস্টকে ক্ষমতায় রাখার জন্য কি করেনি বলেন তাকে আমাকে? সুজাতা সেন পাটার থেকে শুরু করে হেন কাজ নেই যা করেনি। সেই ভারতের কথা আমি আলোচনা করব কেন? তারা তাদের স্বার্থের জন্য কথা বলছে, আমি আমার স্বার্থের কথা বলতে চাই। আমি ভোটটা প্রয়োগ করতে চাই, আমি আমার পছন্দের নেতা নির্বাচন করতে চাই। এবং এটি আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সংস্কার, যে রাষ্ট্রের সাথে জনগণের যে সম্পর্ক যেটি ভেঙে দিয়েছিল শেখ হাসিনা, সেটি পুনরুদ্ধার করা বা পুনঃপ্রতিষ্ঠা করাই তো হচ্ছে সবচেয়ে বড় সংস্কার। নিঃসন্দেহে সংস্কার তো হয়েছে। দেখেন, সংস্কার হয়েছে বলেই তো গত 18 বছরে আমরা কেউ কারো মুখ দেখতাম না। আমরা বসছি না, আজকেও তো বসছি, আমরা হাসি মুখ। এবং আমি যতদূর জানি অনেক ইস্যুতে, অনেকগুলো ইস্যুতে প্রায় অধিকাংশ রাজনৈতিক দল ঐক্যমত্য হয়ে গেছে। কিছু কিছু জায়গায় হয়নি। আপনি যদি আলোচনায় বসতে চান সাইদ ভাই, বিচার মানি তাল গাছ আমার, এটা করলে তো হবে না। আপনাকে জনগণের স্বার্থটাকে সামনে রাখতে হবে, তবে ব্যক্তি স্বার্থ না, জনগণের স্বার্থটা মাঝখানে রাখতে হবে। মাঝখানে আপনি আগে আসবেন, আমি আগে যাব, সমাধান হবে। কিন্তু আপনি সাইদ ভাই যদি বলেন যে আসাদ ভাই আপনি আমার কাছে আসবেন, আমি আপনার ওখানে যাবেন না, তাহলে কিন্তু শেখ হাসিনা স্টাইল হয়ে গেল। আমার ভালো লাগার জায়গা হলো যে দেখেন, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধিকাংশ সদস্যদের রাজনৈতিক কোনো উচ্চাভিলাষ আছে বলে আমি অন্তত বিশ্বাস করি না, মনে হয়নি। তবে কারো কারো বিষয়ে কথা হয়, সেগুলো আমি মনে করি কথার কথা, এগুলো মিডিয়ার সৃষ্টি। বরং এই অন্তর্বর্তীকালীন সরকার যদি তাদের এই প্রয়োজনীয় যে সংস্কারটা এবং তাদের দেওয়া কথা মধ্য দিয়ে যদি একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে, যে নির্বাচনের সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আজকে ইদানিং হঠাৎ করে কথা বলছে নির্বাচনী লেভেল প্লেইং না, আমি এটা যদি হয়ে থাকে তাহলে সেটাও সরকারের দেখা উচিত, যে সবাই যেন সমান সুযোগ সুবিধাটা ভোগ করে এবং তারা যেন তাদের মতো করে তাদের। আমার একটু জানতে ইচ্ছে করে লেভেল প্লেইং ফিল্ড এর সংজ্ঞাটি কি, আপনার একাডেমিক ব্যাখ্যায় কি? দেখেন, লেভেল প্লেইং ফিল্ড বলতে আমরা যেটা বুঝি, আমরা কি বুঝতাম, যে প্রার্থী ক্যাম্পেইন করতে যেতে পারতো না বিএনপির প্রার্থীরা। আপনি যদি 18 সনে নির্বাচন করেন, সরকার প্রধান শেখ হাসিনা বলেছিলেন যে আমি বঙ্গবন্ধুর কন্যা, আমার প্রতি আস্থা রাখেন, ভোট সুষ্ঠু হবে। বিএনপি সহ 18 দল আস্থা রেখেছিল। আস্থার কি প্রতিদান উনি দিয়েছেন? মওদুদ আহমেদের মতো লোককে পিটিয়ে, জয়নাল আবেদিন ফারুককে, বগুড়াই মাহমুদুর রহমান মান্নাকে, কাউকে মাঠে যেতে দেয়নি। বিএনপি কি এমন রাজনৈতিক দল যে 5টা সিট জিতবে? টুকু সাহেবের স্ত্রী সিরাজগঞ্জে পিটিয়েছে। লেভেল প্লেইং ফিল্ডটা হলো যে আপনি আপনার রাজনৈতিক মতাদর্শ নিয়ে, আপনার ম্যানিফেস্টো নিয়ে, আপনার দলের ম্যানিফেস্টো নিয়ে আপনি নির্ভয়ে ভোটারের কাছে যাবেন। এবং ভোটার মাঠে আমরা সেই দৃশ্য দেখছি না, দেখছি তো। তবে একটা জিনিস আছে, সেটা হলো যে এটি দুঃখজনক, এটি বিএনপির নেতৃবৃন্দের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তারা নিজেরা কোথাও মারামারি করে। আমি ধন্যবাদ জানাই বিএনপির সর্বোচ্চ নেতা জনাব তারেক রহমানকে, যে উনি জিরো টলারেন্স, যে পর্যন্ত 4,500 বিএনপির নেতা কর্মীদের উনি বহিষ্কার করেছেন। তারপরও কোথাও এটা থামানো যাচ্ছে না। এটি না, এটা এইভাবে নেওয়ার কোনো সুযোগই নেই। আপনাকে মাথায় রাখতে হবে সাইদ ভাই, সামনের নির্বাচনটা হবে সুষ্ঠু নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। সেই নির্বাচনে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে কে? জনগণ। সেই জনগণ যদি বিএনপির কথায়, কাজে, আচরণে, কর্মকাণ্ডে, বডি ল্যাঙ্গুয়েজে যদি আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে সেটি কিন্তু বিএনপির জন্য সবচেয়ে বড় একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটাকে বিএনপির 102 তারেক রহমান নয়, প্রত্যেকটি জেলার নেতৃবৃন্দকে এই দায়িত্ব নিতে হবে এবং এক একটি তারেক রহমান হতে হবে, যে কোনো অপকর্ম আমরা বরদাস্ত করব না। কারণ বরদাস্ত করলে যেটি হবে,
মানুষ, সাধারণ মানুষ বিএনপিকে ভালোবাসে। বিএনপির নেতা মানে এটি বরদাস্ত করলে শেখ হাসিনার পরিণতি হবে। আমি অত কঠিন কথা বলতে চাই না, আমি কথা বলছি ভোটে যদি আপনি ক্ষমতায় যেতে চান তাহলে এই জনগণের সমর্থন লাগবে, জনগণের ভালোবাসা লাগবে। বিএনপির সম্পদ কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা, বেগম খালেদা জিয়ার আপোষের নেতৃত্ব, তারেক রহমানের সংগ্রাম। সেগুলাকে প্রশ্নবিদ্ধ করবেন আপনি আমার কর্মকাণ্ডের মধ্য দিয়ে, সেটি শক্ত হাতে মোকাবেলা করছেন, আরো শক্ত হতে হবে। কারণ ভোট জনগণ দেবে, অতএব জনগণ যেন এইটুকু স্বস্তিবোধের জায়গায় থাকে যে আমরা যদি বিএনপিকে ভোট দিই, অন্তত আর যাই হোক আওয়ামী লীগের মতো ঘর ছাড়া হতে হবে না, দোকানটা বেদখল হবে না, ঘরটা বেদখল হবে না, বাড়িটা বেদখল হবে না। হাসনাত ভাই, আরেকটি বিষয়, আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে এক একজন এক এক ধরনের ব্যাখ্যা দিচ্ছে। ইশরাক হোসেন অনড় অবস্থানে রয়েছেন, তিনি গত দুদিন নগর ভবনে বৈঠক করেছেন, সেটি যেমনি কাম্য নয়। একইভাবে সর্বোচ্চ আদালত রায় দিল, নির্বাচন কমিশন প্রজ্ঞাপন দিল, তারপরেও তাকে তিনি শপথ পড়তে পারলেন না। হ্যাঁ, এই জায়গাটি থেকে হয়তোবা এক ধরনের ইগোতে পড়ে গেছেন। এবং স্থানীয় সরকার যিনি উপদেষ্টা রয়েছেন, মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও তার অবস্থানে অনড় রয়েছেন। তাহলে এই জিনিসটিতে তো আমাদের বরফটি গলতে হবে। তাহলে বরফ গলবে কিভাবে? দেখেন, 13 তারিখে যে মিটিংটা লন্ডন মিটিং হইল, এর চেয়েও কিন্তু অনেক বড় শক্ত বরফ ছিল, গলেছে তো। আমি যেটা মনে করি যে এটি বিএনপির নেতৃবৃন্দ, যেহেতু আলোচনার একটি পথ তৈরি হয়েছে, এটা আলোচনা করে সমাধান করলেই বোধহয় সবচেয়ে ভালো হতো। আর একটা জিনিস, এই যে সর্বোচ্চ আদালতের রায়, নির্বাচন কমিশনের গেজেট, এখানে শপথ না নেওয়াটা এটা এক ধরনের প্রশ্ন তো জনমনে তৈরি করেছে। মানে অপরাধের শুরু যদি ধরি, ওখান আমি বলছি এটা জনমনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, বা এরশাদ বিরোধী, এরশাদের পক্ষের লোকজনের মধ্যে একটা তৈরি হয়েছে যে চিটাং যদি হতে পারে তাহলে ঢাকা নয় কেন। আবার অন্য একটা পিঠ আমার কাছে খুব খারাপ লাগে যে আপনি এখনো শপথ নেননি, আপনি কেন লিখলেন মাননীয় মেয়র? কোন দরকার ছিল কি? আপনি তো জনতার মেয়র, জনগণ আপনাকে তো সেই করেছে। আপনি রাস্তায় বেরোলে হাজার হাজার মানুষ আপনার কাছে আসে, ওই ব্যানারটা লাগানোর কি দরকার ছিল? এটা আমার কাছে না মাথায় ঢোকে না, যেটি কি ভুল করলো কিংবা ভুল হয়ে গেল, উনি কি নিজে নিজে নিজের ইমেজের ক্ষতি করছেন? আপনাকে কেন নির্দেশ দিতে হবে, অর্ডার দিতে হবে? এটা আমার প্রশ্ন ভাই, আমি জানি না বিএনপি কিভাবে নেবে। তবে বিএনপিকে এই বিষয়টি ভেবে দেখার জন্য অনুরোধ করব যে যেন মানুষের মধ্যে, আমি তো আগেই বললাম যে এই শপথ না নিতে পারাটা কিন্তু একটা দুঃখজনক ঘটনা, যে কেন কোর্ট রায় দেওয়ার পরে, নির্বাচন কমিশন গেজেট হওয়ার পরেও। আপনি তো একজন একাডেমিশিয়ান, হাইলি একাডেমিশিয়ান, আপনার কাছে কি মনে হয় এটি কি আসলে কোন রিজিডনেসের কারণে, কোন ব্যক্তির নিশ্চয়ই দেখেন, আমি তো ভেতরে ঢুকতে পারিনি, তবে আমরা তো নাগরিক হিসেবে বাইরেটাই। আমি তো বললাম যে এই শপথ না নিতে পারাটা একটা দুঃখজনক ঘটনা। এই দুঃখজনক ঘটনার কারণ উদ্ঘাটন এবং তার সমাধানে বিএনপির সর্বোচ্চ কর্তৃপক্ষ আলোচনার রাস্তাটা বন্ধ যেন না করে, এখনো আলোচনা চলতে পারে। সেটি তো সরকারেরও না, আমি বলছি সরকার তো ভুল করতে পারে, আমি আমার জায়গা থেকে ভুল করার সুযোগটা যেন না দিই, এটা হলো আমার বক্তব্য। যেমন কালকে বলা হয়েছে যে সরকারকে সর্বতভাবে সহযোগিতা করা হবে, বিএনপি স্ট্যান্ডিং কমিটি যেটা সিদ্ধান্ত, যে আমরা যে কথাবার্তা হয়েছে এটার বাস্তবায়নে সহযোগিতা করব। তাহলে তার অংশ হিসাবে এই বিষয়টা নিয়েও যদি আলোচনা করা যায়, সেটা আমার মনে হয় যে লন্ডনের বৈঠকের পরে যে একটা ভালো সুবাতাস আসছে, এটার মধ্যে দিয়ে আর একটা পজিটিভ মেসেজ ভোটারদের কাছে যাবে। আর এদিকে আর একটি প্রশ্ন হলো যে ইশরাক সাহেব, আমি জানি না কার সিদ্ধান্তে, কার পরামর্শে এই মাননীয় মেয়র লেখা মিটিং করলেন, এটি ব্যক্তি হাসনাত আমার একজন শিক্ষক, আমার ভালো লাগেনি, এবং আমার মতো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে এটার কি খুব দরকার ছিল কি না। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে যে পেশি শক্তির রাজনীতির দিন শেষ, একই সঙ্গে তো আবার চেয়ারের ক্ষমতারও তো রাজনীতির শেষ। দেখেন, এটা এনসিপি কেন এত শক্ত কথা বলে সেটা আমার মাথায় ঢোকে। এটা তো সরকারের সাথে মেয়র ইশরাক সাহেবের মানে যে ঘটনাগুলো ঘটছে এটা তাদের মধ্যে। এনসিপি তো সরকারের কোনো পার্ট না, এনসিপি তো সরকারি দল না, এনসিপি তো সরকারের কোনো অংশীজন না। তাহলে এগুলা বিবৃতি আবারও যে ওই কথাটা মনে করিয়ে দেয় যে তাহলে কি যারা বলতে, বিএনপির অনেকেই বলার চেষ্টা করবে, সাধারণ বলে, তাহলে কি সরকার নিরপেক্ষতা হারাচ্ছে? আমি সেই বিরোধে না যে শুধু এতটুকু বলতে চাই, যেহেতু একটা সংকটের বা সমস্যার জায়গা তৈরি হয়েছে, উভয়টি সরকার এবং বিএনপি যদি আলোচনা, অথবা ইশরাক সাহেব যদি আলোচনার টেবিলে বসে একটি সমাধান
করা যায় সম্মানজনক সমাধান, তাহলে সেটা বোধহয় ঢাকাবাসী সহ সারা দেশের মানুষ সেটাই বেশি প্রত্যাশা করে এবং বাংলাদেশও উপকৃত হবে সেটা। নিঃসন্দেহে। জি, ধন্যবাদ হাসান ভাই। আমরা আলোচনার একেবারে শেষ দিকে চলে এসেছি। আরো একদিন আপনার কাছ থেকে আমরা আরো বিস্তারিত শুনবো। আপনি অনেক ভালো আলোচনা করেন। দর্শক, আমরা প্রত্যাশা করি আসলে সংকট যতই ঘনীভূত হোক, দ্বিধাদ্বন্দ্ব বা দূরত্ব যতই বাড়ুক, আলোচনার টেবিলে বসলে বা আলোচনার যে পথ আমরা শুরু করেছি, যে পথ প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে পথটি শুরু করলেন, এই পথ ধরে যদি আমরা সকল সংকট টেবিলে রাখি এবং সবাই মিলে আলোচনা করতে পারি, তাহলে কোনো সংকটই থাকবে না। সবগুলো সংকট সম্ভাবনায় রূপ নেবে এবং সেই সম্ভাবনার পথ বেয়েই বাংলাদেশ কাঙ্ক্ষিত গণতন্ত্রে আগামীর যে নতুন এক বাংলাদেশ, সবার বাংলাদেশ, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে। এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল জেনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।